আর আমরা সবাই জানি যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী। উনি সিদ্ধান্তমূলক কথা বলতে পারেন। তবে এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে আমি বলবো সরকার স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। এদিক থেকে বাংলাদেশ আমেরিকার যে চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, যেটা নিয়ে এখন অনেক বিতর্ক হচ্ছে, অনেক পানি গড়াচ্ছে, সেই রকম অবস্থায় দাঁড়িয়ে যখন অনেকের মনে হয়েছে যে বাংলাদেশ আমেরিকার কথার বাইরে যেতে পারছে না, সেখানে চীনকে এটা দেওয়ার মানে হচ্ছে একভাবে ভারত মার্কিন যে অক্ষ সেটার বাইরে গিয়ে সিদ্ধান্ত। এবং চীন বহুদিন ধরে এটা আগ্রহ দেখাচ্ছে এবং তারা কাছাকাছি আছে, তারা এটা হয়তো পারবে, সিদ্ধান্তটা ভালো হতে পারে। বাংলাদেশ কি সঠিক পথে এগোচ্ছে? গণঅভ্যুত্থানের পর নির্বাচন, সরকার জনমানুষের প্রত্যাশা পূরণ করতে কি পারছে বলে মনে করেন? প্রশ্নটা যদি আপনি বাংলাদেশের এই গত 3 মাসের এগুলোর কথা বলেন তাহলে জবাবটা একরকম। যদি আপনি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বলেন তাহলে একরকম, আর যদি স্বাধীনতার পর থেকে বলেন তাহলে আর একরকম। আমি তিনটারই আলাদা আলাদা করে জবাব দিই। মানে কি হয়েছে, বাংলাদেশের বয়স এখন অলমোস্ট 55 বছর। 55 বছর একটা দেশ মূল্যায়ন করার জন্যে মোটামুটি ভালোই সময়। 55 বছর পরে আমরা খুব দ্বিধায় বলতে পারি যে মহৎ লক্ষ্য নিয়ে, যে বুক ভরা আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারিনি, এক কথায় বলা যায়। তারপরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপরে এই 2 বছর যদি আমরা বলি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়টার কথা যদি বলি, সরকারের সংস্কার করবার একটা এজেন্ডা ছিল, সেই দিকের সফলতা প্রায় জিরোর কোঠায়, শূন্যের কোঠায়। কিন্তু তারা একটা নির্বাচন করতে পেরেছেন, একটা নির্বাচিত সরকার এখন ক্ষমতায় আছে, সেটা একটা সফলতা, যেভাবেই হোক সেটা। আর সংস্কারের ব্যাপারে তারা যে সমস্ত প্রস্তাব রেখেছেন, বিশেষ করে যে অধ্যাদেশগুলো 133টা, এখন দেখা যাচ্ছে সংসদের মধ্যে বিরোধী দল এই 133টা অধ্যাদেশেরই পক্ষে। তার মানে সংস্কারের নৈতিক বা তাত্ত্বিক কর্মসূচিগত ভিত্তিটা ওরা ভালো রকম তৈরি করতে পেরেছেন। তারপরে এখনকার এই 3 মাসের সরকারের কথা যদি বলেন, আমি মনে করি 3 মাস আসলে সময়টা বেশ কম, এটার উপরে মূল্যায়ন করা যাবে না। 3 মাসে সরকার প্রধান বিশেষ করে খুব ছোটাছুটি করছেন, নতুন নতুন কথা বলছেন। আই হ্যাভ এ প্ল্যান বলে এসেছিলেন, সেই প্ল্যানের মধ্যে এখন তিনি ওই সব ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি কথা বলছেন। সেই কার্ডগুলোর পরিণতি কী, সেটা কেমন যাচ্ছে, এটা বলবার মতো সময় এখনই হয় নাই। কারণ এইটাকে বাস্তবায়িত করবার জন্যে যে ব্যাপক ভিত্তিক একটা ডেটাবেস করা দরকার ছিল, আমি মনে করি সেই ডেটাবেস তো করা হয়নি। ওনারা অবশ্য বলছেন যে তারা এই ডেটা ধরে ধরেই করবার চেষ্টা করছেন, কিন্তু যদি এরকম করে জিজ্ঞেস করেন যে এই কিছু দিনের মধ্যে বা রেকর্ডটা প্রবর্তন করবার পর থেকে এই পর্যন্ত আপনাদের অ্যাচিভমেন্ট বা পারফরমেন্স কত দূর, কত পার্সেন্ট, ওটার হিসাব করে তারপরে বলতে হবে, এটাও বলার মতো না। তবে ফ্যামিলি কার্ড সহ যে কার্ডের কথা তারা বলেছেন, এগুলো সামাজিক নিরাপত্তার জন্যে ভালো একটা ধারণা। এটাই পারফেক্ট ধারণা কিনা সেটা কিন্তু কথা আছে। আমার নিজের দলের একটা কর্মসূচি ছিল, সে আমি প্রায় আমার দলের যখন থেকে আমি কল্যাণ রাষ্ট্রের কথা বলি তখন থেকেই বলছি, যে মানুষগুলোর কোনো ইনকাম নেই, সেই মানুষগুলিকে একটা ইনকাম ধরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এটা বিশ্বব্যাপী ইউনিভার্সাল বেসিক পে বলে পরিচিত। এটার মানে হলো যে কোনো ইনকাম যার নাই, তার কোনো চাকরিও নেই, তার কোনো জমি নেই, তাকে রাষ্ট্র মাসে মাসে একটা ইনকাম দেবে, একেবারে নিঃশর্ত না। কথা হলো যে তুমি চলো, তোমাকে কোনো শর্ত এখন দিচ্ছি না, কিন্তু যদি তুমি কখনো দাঁড়াতে পারো সেই চেষ্টা তো তুমি করবে, তাহলে এটা আবার ফেরত দেবার চেষ্টা করবে। তো
ওইটা আমরা এই কর্মসূচি দেবার সময় বলেছিলাম সবচাইতে বেশি কল্যাণ কর্মসূচি তাদের দরকার যাদের কিছুই নেই। সেই হিসেবে ধরা যাক 2 কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই, তাদেরকে মাসে মাসে আমি একটা ভাতা দিলাম। কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন যে আপনি একজনকে 1,000 টাকা করে দিতে চেয়েছিলেন, এরা তো ফ্যামিলি প্রতি 2,500 টাকা করে দিচ্ছে, তোরা তো বেশি দিচ্ছে। সংখ্যাটা বেশি সরা যায়, তারা বাস্তবত দিচ্ছেন, তারা ক্ষমতায় আছেন। আমি দিচ্ছি না, আমি ক্ষমতায় নাই, কিন্তু আমি বলছি পার পার্সন যার ইনকাম নেই তাকে দিব। কিন্তু ফ্যামিলিতে তো 4 জন থাকতে পারে, তাহলে আমার যদি হিসাব ধরেন তাহলে তারা 4,000 পাবে, আর ইনি এখানে তো 2,500 দিচ্ছেন। কিন্তু এই বিতর্কের দরকার নেই। আমি মনে করি প্রতি পরিবারে যদি জেনুইনলি 2,500 করে টাকা দেওয়া যায়, সেটাও তাদের একটা ভালো বুস্ট হবে। কিন্তু যাবে কতখানি, এটা কি শেষ পর্যন্ত দলবাজির মধ্যে ঢুকে যাবে? এটা কি শেষ পর্যন্ত শুভঙ্করী ফাঁকি হবে? এটা কি শেষ পর্যন্ত হিসাবের খাতায় আর বেরানো যাবে না? এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। চ্যালেঞ্জ আমি বলবো, কোনোটাকেই সমালোচনার অর্থে বলছি না, কিন্তু এগুলো হিসাব করে তাদেরকে যেতে হবে। এর বাইরে যদি ধরেন, তাইলে সামগ্রিকভাবে গণতন্ত্রের পরিস্থিতি কি? এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে গণতন্ত্রের সরাসরি কোনো হামলা আসেনি। তাদের অ্যাটিচিউড দেখা যাচ্ছে, তারা এরকম হামলা করবেন তা মনে হচ্ছে না। কিন্তু সংস্কার কর্মসূচির মধ্যে গণতন্ত্রকে লক্ষ্য রেখে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে যে একটা লক্ষ্য ছিল যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে, তার জন্যে যে সমস্ত সংস্কার, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকার আমলে হয়েছিল, এগুলোর অনেকগুলোই তারা এখন অ্যাগ্রি করছেন না। সংসদের মধ্যে এই নিয়ে এরকম একটা বিতর্ক হয়েছে যে বিরোধী দল এখন বলছে এগুলো মানতে হবে না, আমাদের রাস্তায় আমরা নামবো, আদায় করে নেব। এটা একটা খারাপ লক্ষণ। সেদিক থেকে সরকারের সবাইকে নিয়ে করবার মতো জায়গায় তারা যেতে পারেননি। তারা বিরোধী দল জামাত ইসলামকে ডেকেছেন যে আপনারা সংবিধান সংস্কার কমিশন বা কমিটি যাই আমরা করব, তাতে মেম্বার দেন। কিন্তু জামাত বলেছে তারা দেবে না, জোট বলেছে দেবে না। তার মানে বিএনপি একাই করবে। আবার যখন সংসদ শুরু হবে তখন এটা দেখতে হবে। যদি সরকার এককভাবে যাওয়ার চেষ্টা করে তার ফল হবে একরকম। সরকার যদি আরও অ্যাকোমোডেট করে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাতে সফল হন, তাতে ফল হবে অন্যরকম। চাঁদপুরে প্রধানমন্ত্রী যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতায় মনে হয়েছে উনি তাদেরকে প্রায় প্রতিপক্ষ ভাবছেন, তারা তাদের বিরুদ্ধাচারণ করতে ভাবছেন। কোনো কোনো সময় তাদেরকে গুজব ছড়ানো অপপ্রচারকারী বলে বলা হচ্ছে। এদিক থেকে সরকারি দল বিরোধী দলের মধ্যে পরিবেশ ভালো নয়। আমি বিরোধী দল সব ঠিকঠাক করছে তা বলবো না, বিরোধী দলেরও সমালোচনা আছে আমার, সেটা আমি এখন করছি না। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন সরকারের ব্যাপারে এবং এটা কীরকম করে হচ্ছে। তো সেদিক থেকে যদি হয় তাহলে আমি বলবো এই সরকার সম্পর্কে এই 3 মাসের মধ্যে একটা আশার চোখ নিয়ে থাকতে চাই, কিন্তু অনেকগুলো প্রশ্ন সাথে নিয়ে। তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, আপনার মূল্যায়ন কি? আমি এইটা ব্যাপারে খুব স্পষ্ট না। সম্ভবত এই কথাটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আর আমরা সবাই জানি যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী, উনি সিদ্ধান্তমূলক কথা বলতে পারেন। তবে এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে আমি বলবো সরকার স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। এদিক থেকে বাংলাদেশ আমেরিকার যে চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, যেটা নিয়ে এখন অনেক বিতর্ক হচ্ছে, অনেক পানি গড়াচ্ছে, সেই রকম অবস্থায় দাঁড়িয়ে যখন অনেকের মনে হয়েছে যে বাংলাদেশ আমেরিকার কথার বাইরে যেতে পারছে না, সেখানে চীনকে এটা দেওয়ার মানে হচ্ছে একভাবে ভারত মার্কিন যে অক্ষ, সেটার বাইরে গিয়ে সিদ্ধান্ত। এবং চীন বহুদিন ধরে এটা আগ্রহ দেখাচ্ছে এবং তারা কাছাকাছি আছে, তারা এটা হয়তো পারবে, সিদ্ধান্তটা ভালো হতে পারে।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি.প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।